মনোবিভাগী দিওয়ানা। পর্ব 5। প্রিমা ফারনাজ চৌধুরী। ইথিকাকে ছাড়াই অনেক কষ্টে বাড়ি ফিরল কল্পনা আর কিরণ। আরাব খানের হাত থেকে কোনোমতে পালিয়ে এসেছে তারা। কি বেয়ারা নির্লজ্জ মানুষ! কল্পনার ইচ্ছে করছিল ওই ঘুষখোর পুলিশটাকে জুতো খুলে পেটাতে। জীবনে এত গায়প্রা দুর্নীতিপরায়ণ বেহা পুলিশ অফিসার দেখেনি সে। রাগে ঘেন্নায় গা ছমছম করছে তার। বসার ঘরে বসে সবাই কথাবার্তা বলছিল। কাবিরও সেখানে বসা। তারা ঘরে ঢুকতেই কাবির চোখ তুলে তাকালো। কল্পনার পিছু পিছু কিরণ ভেতরে ঢুকে দরজা বন্ধ করছিল। অমন সময় কাবির প্রশ্ন করল, আঞ্জিল কোথায়? কল্পনা ঘাড় ফিরিয়ে তাকালো। কোনো রাখঢাক না রেখে সবটা খুলে বলল। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, 2000 টাকা আর ফেরত দেয়নি। পকেটে ভরে নিয়েছে। অথচ শাড়ির দাম এসেছে 8000। কাবিরের কপাল কুঁচকে গেল। সেখানেও আরাব খান? এরা এবার যাতা শুরু করে দিয়েছে। তাদের জন্য বাড়ির মেয়েরা কি বাড়ির বাইরেও বেরোতে পারবে না? কিরণ গম্ভীর গলায় বলল, আমার মনে হচ্ছে ভাবিকে ওদের বাড়িতে নিয়ে গেছে ওরা। আরাব খান কাল যেভাবে জোর করছিল তার সাথে না যাওয়ায় রাগ হয়ে থাকতে পারে। তাই এখন ভাবিকে তুলে নিয়ে গিয়ে বকাঝকা করবে। কাবিরের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। চোখ দুটো উত্তাপে জ্বলছে। পকেট থেকে ফোন বের করে দ্রুত কল দিল ইথিকাকে। দীর্ঘ সময় ধরে রিং হলো, কিন্তু ফোন রিসিভ হলো না। কপালটা আরো কুঁচকে উঠল তার। কিরণের দিকে জানতে চাইল, কে কে ছিল ওখানে? কিরণ বলল, আরাব খান আর আশিস খান। কাবির ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কল রিসিভ না হওয়ায় আর কিছু না বলে লম্বা লম্বা পায়ে হেঁটে বেরিয়ে গেল। কল্পনা শপিং ব্যাগ হাতে নিয়ে সোফায় বসতেই লুবনা বেগম এসে দাঁড়ালেন সামনে। তোদের ভাবি কোথায়? কল্পনা বিরক্ত মুখে বলল, ওর ভাইরা নিয়ে গেছে। আমি এজন্যই ওকে নিয়ে বেরোতে চাইনি। ওর ভাইগুলো কুত্তার মতো ঘেউ ঘেউ করে আমাদের দেখলে। কল্পনার রাগী রাগী চেহারা দেখে লুবনা বেগম টের পেলেন ইথিকার ভাইরা কেউ ওকে বাজে কথাটাও বলেছে। অতবর বড় বড় দামড়া ছেলেগুলোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? ওদের কি কেউ শাস্তি দিতে পারে না? দুনিয়াটাই যেন অন্যায়ের পক্ষে রায় দিচ্ছে আজকাল। এত অন্যায় করেও এরা দিনদুপুরে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যে বড্ড আশ্চর্য লাগে উনার। কল্পনা শাড়ি দুটো বের করে বলল, ভালো হয়েছে? দাম কত নিয়েছে রে? একটা 4000, বাকি 2000 ফেরত দেয়নি আরাব খান। বলতে বলতে আবার ওর আগে ফেটে পড়ল কল্পনা। লুবনা বেগম বললেন, থাক বাদ দে। ওদের সাথে তর্কে যাবে কে? ইথিকা নিয়ে নেবে পড়ে। কাবির কোথায় গেছে? কিরণ বলল, জানি না। মনে হয় খান বাড়িতে যাবে। বড় ভাই আজকাল বউকে চোখে হারাচ্ছে। লুবনা বেগম ধমকে উঠেন, বড় ভাই সম্পর্কে এসব কেমন কথা কিরণ? কিরণ চুপ করে গেল। সে কল্পনার মতো সচরাচর রাগ করে না। কিন্তু রাগ করলে তা সহজে কমে না। এমনকি যার উপর রাগ করে তাকে সে ভালোই এড়িয়ে যেতে পারে। তাই মাকেও সেভাবে এড়িয়ে গেল সে। গাড়ি ছুটে চলেছে ফাঁকা রাস্তায়। চারদিকের আলো ম্লান হয়ে এসেছে। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। পশ্চিম আকাশে সূর্যরশ্মির শেষ ছটা। কাবির স্টিয়ারিং চেপে ধরে রেখেছে শক্ত হাতে। চোখ দুটো তীক্ষ্ণ, কপাল জুড়ে গভীর চিন্তার ভাঁজ, মুখটা থমথমে। হঠাৎ ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, আরাব খান। কাবির বুঝে গেল ঘুষখোরটা এখন সস্তা রসিকতা শুরু করবে। চোখ দুটো বিরক্তিতে বুজে এল তার। কলটা কেটে দিতে গিয়েও কাটল না সে। ইথিকা কোথায়, কেন তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা জানতে হলে তাকে আরাব খানের সাথে কথা বলতে হবে। কলটা রিসিভ করে সে ঠান্ডা গলায় সরাসরি বলল, তোর বোন কোথায়? আরাব খান বলল, আছে খান বাড়ির চিপায় চাপায়। বরের জন্য কাঁদছে। এত অল্প সময়ে আমার সাধাসিধা বোনটাকে পটালে কি করে বলো তো? কাবিরের মেজাজ খারাপ হচ্ছে। কেন যেন সে এসব রসিকতা একদম নিতে পারে না। এই আরাব খানের সাথে তার কথায় বলতে ইচ্ছে করে না। কাবির কাঠোকাঠ গলায় বলল, আমি ওকে আনতে যাচ্ছি। ওকে নিয়েই ফিরব। আরাব খান হেসে বলল, এই না হলে খান বাড়ির জামাই। বউ ছাড়া তার 1 মিনিটও চলবে না। বউ সোহাগা বর। আই লাইক ইট। কাবির ফোনটা নির্বিকার ভঙ্গিতে কেটে স্টিয়ারিংটা সে আরো শক্ত করে চেপে ধরল। ঠোঁট দুটো কঠিনভাবে আটসাট করে চেপে ধরে রেখেছে। তার ভেতরে বহুদিনের আকাঙ্ক্ষা দাউদাউ করে জ্বলতে থাকল। এমন একদিন আসবেই যেদিন খান পরিবার নামক অভিশাপটা তাদের জীবন থেকে চিরতরে মুছে যাবে। সেদিন হয়তো খুব দূরে নয়, আর সেই দিনই তারা প্রথমবারের মতো বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। কাবিরের গাড়ি গিয়ে থামল খান বাড়ির সামনে। বিশাল লোহার গেট। গেটে আঁকা খান পরিবারের মনোগ্রাম। 2টি খোদাই করা অক্ষর KH। গেট খুলতেই চোখে পড়ল দীর্ঘ প্রাইভেট ড্রাইভওয়ে। দুপাশে ফুলগাছে ঘেরা। ঝকঝকে পাথরের পথ। বাড়িটা 3 তলা। জানালাগুলো ফ্লোর টু সিলিং গ্লাস। বাড়ির ভেতরের ঝলমলে আলো দূর থেকে দেখা যাচ্ছে। ঝর্ণা সিস্টেমে পানি পড়ে চলেছে সুবিশাল সুইমিং পুলে।
নীল পানিতে প্রতিফলিত হচ্ছে বাড়ির ঝিলমিল আলো। সুইমিং পুলের চারপাশে মার্বেলের ফ্লোরিং, রিক্লাইনার চেয়ার, বড় বড় ছাতা। নিশ্ছিদ্র নকশায় গড়া বাড়ির এক কোণে ছোট্ট একটা বারকন। আধুনিক সাজসজ্জায় সাজানো, ঝলমলে আলোয় ঝকঝক করছে বারটা। নামি দামি ব্র্যান্ডের মদের বোতল সারি সারি সাজানো আছে সেখানে। সকাল বিকাল উচ্ছ্বাস আর উৎফুল্লতায় তারা সেসব খায় আর মাতলামি করে। কাবিরের চোখে এই বাড়িটা একটা সাজানো গোছানো জাহান্নামের মতো। এই বাড়িটা দাঁড়িয়ে আছে অবৈধ উপায়ে উপার্জিত অর্থের ভিত্তির উপর। দুর্নীতির কালো টাকা, ঋণ খেলাপের পাপবিদ্ধ সম্পদ আর মানুষের হক মেরে নেওয়া নোংরা সম্পদের স্তূপ এই বাড়িটা। অবৈধ পয়সার ওপর ভর করেই চলে এদের এই বিলাসবহুল জাঁকজমকপূর্ণ জীবনযাপন। বাইরে থেকে ঝলমলে, ভেতরে পচা ও বিবর্ণ। কাবির ভেতরে পা রাখতে না রাখতেই দেখতে পেল বাড়িতে নতুন দুজন কাজের লোক রাখা হয়েছে। কোনো মহিলা এই বাড়িতে কাজ নিতে চায় না, এই খান বাড়ির চার বাদরের ভয়। বড়লোকের বখাটে ছেলেগুলোর চরিত্র নিয়ে বড় সংশয় আছে। এরা যা ইচ্ছে করতে পারে যে কোনো মেয়ের সাথে। নিজের মা আর বোন ছাড়া অন্য মেয়ে মানুষ তাদের চোখে মানুষই না। আরাব খান ছাদে দাঁড়িয়ে ছিল। কাবিরকে দেখামাত্রই সে তড়িঘড়ি করে নিচে নেমে এল। কাবিরের সামনে এসে দাঁড়ানোর পর তার মুখে কুটিল হাসি ফুটে উঠল। কাবির তার দিকে নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে বলল, আঞ্জিলকে ডাক। আরাব খান এগিয়ে এসে বলল, নেই ও। কোথায়? হাসপাতালে। কাবিরের গম্ভীর হয়ে বলল, একদম মশকরা করবি না, ওকে ডাক, কথা আছে। আরাব খান সোফায় বসল, এক হাঁটুর উপর পা তুলে। পা নাচাতে নাচাতে বলল, প্রথম কথা ও হাসপাতালে, দ্বিতীয় কথা ও তোমার সাথে যাবে না, আর তোমার সাথেও থাকতে চায় না। মানে দেওয়ান বাড়িতে ও আর ফিরবে না। কাবির এবার গর্জে উঠল, ওকে হাসপাতালে যেতে হলো কেন? বাড়ি থেকে সুস্থ শরীরে বেরিয়েছিল। আরাব খান ঠোঁট হাসল, জবাব দিল না। সিগারেট ধরালো, ধোঁয়ায় নাকমুখ ভরিয়ে তুলে বলল, মেরেছি, বড্ড বার বেড়েছে। মেরে কপাল ফাটিয়ে দিয়েছি। আমাকে অপমান? ও জানে না আমি রেগে গেলে তখন আর ওর ভাই থাকি না। বদমাস মেয়ে। দুদিন হয়েছে বিয়ে হয়েছে, এরই মধ্যে কোলেপিঠে করে মানুষ করা ভাইদের চিনতে পারছে না। দিয়েছি ইচ্ছা মতো। কাবিরের মুষ্টি শক্ত হয়ে এল। দাঁতে দাঁত চেপে সে আরাব খানের মুখের দিকে চেয়ে রইল। আরাব খান তার দিকে চেয়ে হেসে বলল, তুমি চাইলে তোমার বউকে হাসপাতালে গিয়ে দেখে আসতে পারো। ওখান থেকে তোমার বউ তুমি নিয়ে যাও। এই বাড়িতে ওই মেয়ের আর জায়গা নেই। কাবির হন্তদন্ত পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখল একটা গাড়ি এসে থেমেছে খান বাড়ির ড্রাইভওয়েতে। গাড়ি থেকে নামছে ইলিনা বেগম, আসলাম খান আর আমিন খান। ইলিনা বেগম ইথিকাকে ধরে রেখেছে। ইথিকার গায়ে একটা সাদা সেলোয়ার কামিজ। বাড়িতে এটা পরেছিল সে। সবার চেহারা মলিন। কাবিরকে দেখে ইথিকাও কিছুক্ষণ থমকে গেল। আমিন খান তাকে বলল, কবে এসেছো দেওয়ান? এইমাত্র। ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলাম, কপাল ফেটেছে। আমি চাই ও কিছুদিন থাকুক এই বাড়িতে। চলো ভেতরে গিয়ে বসি। ইলিনা বেগম ইথিকাকে নিয়ে বাড়ির ভেতরে। কাবির আমিন খানের সাথে হেঁটে আবারও ভেতরে গিয়ে বসল। আরাব খান এক কোনায় বসে সরু চোখে সবাইকে দেখছে। ইথিকা তার দিকে একবারও তাকায়নি। চোখ দুটো লালচে, থমথমে চেহারা। আরাব খান তাকে দেখতে দেখতে হাসল। আজকাল জম্পেশ মার দিচ্ছে সে। এক চরে ইথুরানি বেকায়দায় ছিটকে পড়ে কপাল ফাটিয়ে ফেলল। ইন্টারেস্টিং, ওর বর তাকে যে চর মেরেছে তার শোধ নেয়া শেষ। আরাব খান একটু ডিফারেন্ট ওয়েতে রিভেঞ্জ নিতে ভালোবাসে। নিয়েছেও। মনে মনে সে ভীষণ হাসল। কাবির সৌজন্যে তার খাতিরে সোফায় বসেছে। চেহারা গম্ভীর। আমিন খান ব্যবসায়িক কথাবার্তা তুলল। এমনকি এটাও জানালো যে নতুন কোম্পানির শেয়ারটা তারা ইথিকার জন্য কিনে নিয়েছে। যেহেতু তার ফার্মাসিউটিক্যাল রিসার্চ সায়েন্টিস্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। এতে কাবিরের আপত্তি থাকলে তা যেন বলে। কাবির চোখ তুলে এক পলক ইথিকার দিকে তাকালো। ইথিকার সাথে চোখাচোখি হতেই কাবির বলল, এসব বিষয়ে সে ইথিকার সাথে পরে কথা বলবে। আপাতত সে বাড়ি ফিরবে। আসলাম খান বলল, ও এখন যাবে না। আগে সুস্থ হোক। আমাদের পারিবারিক কিছু সমস্যা মীমাংসা হবে, তারপর সে ওই বাড়িতে যাবে। কাবির দাঁড়িয়ে পড়ল। ইথিকার দিকে তাকিয়ে বলল, তুমি থাকবে নাকি চলে যাবে? ইথিকা কিছু বলার আগে আসলাম খান বলল, যাবে না ও, তুই যা। কাবির সাথে সাথে রেগে গিয়ে বলল, তোর সাথে কথা বলছি না আমি। আমাদের মাঝখানে নাক গলাবি না। আরাব খান হেসে উঠল। সিগারেটে শেষ টান দিয়ে বলল, তোমার বউকে যদি আমার হাতে আরো মার খাওয়াতে চাও তবে নিয়ে যাও। ইলিনা বেগম ধমকে উঠল। আর্য। আমিন খান রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ইথিকা তার দিকে জলভরা চোখে চেয়ে থাকল। তারপর রাগ সংবর্ধনা করতে না পেরে রিমোট তুলে আরাব খানের দিকে ছুঁড়ে মারল। আরাব খান রিমোটটা খপ করে ধরে হো হো করে হেসে উঠল। বলল, এবার কপাল ফাটিয়েছি, পরের বার মাথা ফাটাব। তাড়াতাড়ি ওই বাড়ি যা।
ইথিকা তেড়ে গিয়ে সোফার কুশন নিয়ে ইচ্ছেমতো মারতে লাগলো আরাব খানকে। শেষমেশ আসলাম খান তাকে থামালো। ইথিকা ঝরঝরে কেঁদে উঠে বলল, আমি তোমাকে ভাই ডাকবো না আর। আরাব খান তার কলার ঠিক করতে করতে গম্ভীর মুখে বলল, আমি বসে আছি তোর ভাই ডাক শোনবার জন্য। আসলাম খান বলল, ওকে সরি বল। আরাব খান হেসে উঠে বলল, আমার বউ মরলেও বলবো না। ইলিনা বেগম বললেন, তুমি কাজটা ঠিক করেছ? তোমার ছোট বোন হয়, আমি ওর গায়ে কোনোদিন হাত তুলেছি? তোমার সাহস কত আর্য! অনেক সাহস। তন্মধ্যে কাবির ইথিকার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। এসব ফ্যামিলি ড্রামা সে আর নিতে পারছে না। আসলাম খান বলল, আরেহ ওকে নিয়ে যাচ্ছিস কেন? থামো। কাবির কাবির থামল, ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, আমার অনুমতি ছাড়া যদি ওকে আর কখনো তুলে আনিস তাহলে তোদের আমি। ইথিকা চট করে বলল, আমি যাব না। কাবির তার দিকে কপাল কুঁচকে তাকালো। ইথিকা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি চলে যান, আমি কিছুদিন বাড়িতে থাকব, সুস্থ হলে তারপর। কাবির কপাল ভাঁজ করে খান বাড়ির সদস্যদের দিকে তাকালো। ওকে কি জোরজার করেছে এরা, যাতে তালাকটা হয় আর ব্যবসায়িক শর্তগুলো পূরণ হয়? এখানে থাকতে হবে না, চলো আমার সাথে। ইথিকা দুপাশে মাথা নেড়ে বলল, না, পরে যাব, এখন না। কথাগুলো সে নতমুখে বলছে, চোখ দুটো আড়াল করে, কারণ তার চোখ সত্যি কথা বলে। কাবির সবটা বুঝে গেল এবার। এরা কত নিকৃষ্ট, এখন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মেয়ের ঘর ভাঙছে যখন সে স্বেচ্ছায় ঘর করতে চাইছে। কাবির বলল, বেশ তাই হোক, কিছুদিন পরও নয়, তোমাকে আর ওই বাড়ি ফিরতে হবে না। বলেই সে বেরিয়ে গেল। কিছুদূর যাওয়ার পর ফিরে চাইতে ইথিকা তাকে পিছু করে দাঁড়ালো। তুমি কিন্তু আর কখনো দেওয়ান বাড়ি ফিরতে পারবে না। ইথিকা বলল, ফিরব না। কাবির চলে গেল, আর এক মুহূর্তও দাঁড়ালো না। পরদিন কাবিরদের নতুন কোম্পানি ডিকে নেক্সা ফার্মাসিউটিক্যালস আনুষ্ঠানিকভাবে চালু হলো। তার মধ্যে খানদের শেয়ার ছিল 40%। প্রথম দিনের মিটিংয়ের প্রধান হিসেবে উপস্থিত ছিল কাবির এবং কাউসার দেওয়ান, আর খানদের পক্ষ থেকে ছিল আমিন খান ও ইথিকা। কাবির ইথিকাকে দেখেও এড়িয়ে গেল, তাকালো না, কথা বলল না, শুধু হাতে হাত মিলিয়েছে। বৈধতা না থাকলে তাও করত না। ইথিকা তার এড়িয়ে যাওয়া টের পেয়েছে, কিন্তু কিছু করার নেই। শুরুতেই ফিতা কেটে ভেতরে প্রবেশ করেছে সবাই। দুটো ফিতার একটা কেটেছে কাবির, অন্যটা ইথিকা। তখনও দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল, অথচ দূরত্বটা অনেক বেশি। মিটিংয়ের শুরুতে কাউসার দেওয়ানের সাথে হাতে হাত মিলিয়ে আমিন খান বললেন, শর্ত অনুযায়ী কাজ হবে। তোমাদের সব শর্ত আমরা মেনেছি, আশা করি তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। কাউসার দেওয়ান আসন গ্রহণ করে শান্ত সুরে বলল, দেওয়ানরা কখনো কথার খেলাপ করেনি, আজও করবে না। দুই পক্ষের মধ্যে চুক্তি সুষ্ঠুভাবে স্বাক্ষর হলো। কাবির স্বাক্ষর করল, তারপর পাশে বসা ইথিকাও তার স্বাক্ষর দিল। তারা দুজনেই সবার সামনে পাশাপাশি বসেছিল। বাকিরা মনোযোগ দিয়ে তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। শুরুতেই ইথিকাকে তাদের প্ল্যানিংয়ের কিছুটা অংশ শেয়ার করার দায়িত্ব দেওয়া হলো। ইথিকা খুব আত্মবিশ্বাসের সাথে প্রোডাকশন সিস্টেম, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, গ্লোবাল স্ট্যান্ডার্ডস নিয়ে কথা বলল। কাবির তার কথার ভুল ধরলে সে পাল্টা জবাব দিয়ে তার বক্তব্য শেষ করল। বোঝাই গেল না পাশাপাশি বসে থাকা দুজন নরনারী সম্পর্কে শুধু বিজনেস পার্টনার নয়, স্বামী স্ত্রীও। শেষে কাবিরও তার বক্তব্য রাখল। সবাই মনোযোগ দিয়ে শুনল। ইথিকা তার একটা ভুলও ধরতে পারল না। মনে মনে প্রশংসায় ভাসল সে। বিজনেস মিটিং শেষ হওয়ার পর কাবিরকে খুঁজছিল ইথিকা, কিন্তু পেল না। আকাশটা থমথমে ছিল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নামল। শেষে ইথিকা দেখল কাবির গাড়ির দিকে এগোচ্ছে। ইতোমধ্যে সে ভিজেও গেছে। ইথিকা ছাতা হাতে ছুটে এসে ডাকল, কাবির। কাবির ঘাড় ফিরিয়ে তাকালো। ইথিকা ছাতাটা তার মাথার উপর তুলে দাঁড়ালো। এক ছাতার নিচে দুজন। কাবিরের চাহনি দেখে ইথিকা বলল, আপনি কি রেগে আছেন? কাবির চলে যাচ্ছিল। ইথিকা তার মাথার উপর ছাতাটা বাড়িয়ে দিয়ে বলল, আমি ভালো লাইফ পার্টনার হতে নাই বা পারলাম, ভালো বিজনেস পার্টনার হয়ে দেখাবো। কাবির তাকে থামিয়ে দিল। ছাতাটা সরিয়ে দিয়ে বলল, তোমাকে চোখের সামনে না দেখলেই বোধ হয় শান্তিতে থাকবো আমি, কিন্তু আফসোস সেটা কোনোদিন হবে না। ইথিকা চুপ করে রইল। কাবির গাড়িতে উঠে গেল। যে মেয়ে বিজনেস পার্টনার হওয়ার লোভে পড়ে সম্পর্ক ছিন্ন করতে চায়, সুযোগ পাওয়া সত্ত্বেও তার সাথে কাবিরের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালোই হয়েছে বরং, দুজন দুই প্রান্তের মানুষ, তারা মানিয়ে নিতে কষ্টই হতো। কাদিন আর কাশেদ এসে গাড়িতে উঠে বসল। ইথিকা দাঁড়িয়ে রইল। গাড়িটা তাকে কাদায় ডুবিয়ে দিয়ে চলে গেল। ইথিকা ছাতা হাতে ঠাই দাঁড়িয়ে রইল। কাবির কি মন থেকে তাকে চায়? তার সাথে সংসার করতে চায়? ড্রাইভার এসে বলল, ম্যাডাম চলুন। ইথিকা ড্রাইভারের পিছু পিছু হেঁটে গাড়িতে গিয়ে বসল। আমিন খান তার পাশে বসে জানতে চাইল,
কি হয়েছে আম্মি? ইথিকা তার মাথাটা বাবার কাঁধে রেখে চোখ বুজল। কল্পনা সেজেগুজে দোতলার বারান্দায় দাঁড়িয়ে বাড়ির সামনের দৃশ্য দেখছিল। বাড়ির উঠানে জোসেফের পরিবার, কাবির, কাদিন আর কাশেদ তাদের বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। কল্পনার চোখ সোজা জোসেফের দিকে পড়ল এবার। তখনই কিরণ তার পাশে এসে দাঁড়ালো। মুচকি হেসে বলল, ওই দেখো তোমার হিরো। কল্পনা কনুই দিয়ে তাকে গুঁতো দিয়ে বলল, চুপ থাক। কিরণ আবার হাসল। তুমি হাসছো কেন আপু? কল্পনা মুখ গোমরা করে বলল, কোথায় হাসছি? সর। কিরণ হালকা করে হেসে বলল, তুমি লজ্জা পাচ্ছ? প্রেমে পড়লে মেয়েরা এভাবে লাজুক হাসে। কল্পনা শক্ত গলায় বলল, মোটেও না। আমি তার প্রেমে নই, সে আমার প্রেমে পড়েছে। আমি কেন হাসব? বেশি কথা বলবি না কিরণ। কিরণ হাসতে লাগল। হাসতে হাসতে হঠাৎ বলল, ভাইয়া আর ভাবির তালাকটা হয়েই যাবে। তোমার খুশি লাগছে? আমার কিন্তু এখন খুশি লাগছে না। মনে হচ্ছে খুব তাড়াহুড়ো হচ্ছে। কল্পনার মুখ চুপসে গেল। কিরণ বলল, আমার এখন কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে তাদের আরও কথাবার্তা বলা উচিত। তুমি জানো ভাবি ওই দিন সকালেই জেনে গিয়েছিল বাবা মামলা তুলে নিয়েছে ভাবিকে তালাক দেওয়ার শর্তে। আর ওর বাবা ভাইও তালাকের পরিবর্তে বাকি সব ব্যবসায়িক সম্পর্ক আর চুক্তি ঠিক রাখতে চাইছে। তাই রাতারাতি তার অমন পরিবর্তন, যাতে ভাইয়া তাকে যেতে না দেয়। কল্পনা বলল, তা তো বুঝেছি। নইলে এমন কিছু হয়নি যার জন্য ওর মতো পাল্টাবে। কিরণ কিছুক্ষণ নীরব থাকল। একটু সময় পর বলল, ও খারাপ হলেও ভাইয়াকে ছাড়তে চাইছে না। এখানে থাকতে চাইছে। আমার মনে হচ্ছে ও সংসার করতে চায়। কিন্তু পরিস্থিতি ওকে সুযোগ দিচ্ছে না। তোমার কি মনে হয়? কল্পনা চুপ করে রইল। কিছু বলল না। ইথিকা খারাপ সেটা জগৎ জানে। কিন্তু খারাপ হওয়া সত্ত্বেও সে ভাইয়ের সাথে থাকতে চাইছে। আর যাই হোক, ভাইয়ের সাথে সে খারাপ ব্যবহার করে না। তাকে শেষ সুযোগ দেয়া উচিত। হঠাৎ তাদের ঘরের পাশ দিয়ে 2-3 জোড়া ভারী পায়ের শব্দ শোনা গেল। একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, কাবির সাহেবের ওয়াইফ কোথায়? উনাকে দেখা যাচ্ছে না। কাদিন জবাব দিল, বাপের বাড়িতে গিয়েছে। কল্পনা ততক্ষণে উঁকি দিয়ে ফেলেছে কারা আসছে দেখার জন্য। জোসেফ আর 2 ভাইকে দেখে সে থমকে গেল। জোসেফ তাকে দেখামাত্র নিঃশব্দে হাসল। কল্পনা এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে পিঠ ঠেকিয়ে কিরণকে বলল, বজ্জাত, তুই আগে দেখবি না কারা আসছে? জোসেফ কাদিন আর কাশেদের সাথে দাদাভাইয়ের ঘরের দিকে পা বাড়াল। জোসেফ মনে মনে হাসছে যদিও, কিন্তু কাদিন আর কাশেদের সামনে স্বাভাবিক। কলিমুদ্দিন দেওয়ান জোসেফকে পেয়ে গল্প জুড়ে দিয়েছেন। কাবির এসে দেখল দাদাভাই একা একাই বকবক করে যাচ্ছে। জোসেফ মাথা দোলাচ্ছে। কাবির ডাকল, জোসেফ। জোসেফ ঘাড় ফিরিয়ে তাকালো। হেসে বলল, গল্প করছিলাম। কাবির বলল, নাশতা করতে আসুন। কল্পর সাথে দেখা হয়নি বোধ হয়। দেখা হয়েছে, কথা হয়নি। কথাও হবে একসময়। আসুন আগে। জোসেফ আর সে কথা বলতে বলতে নিচে নেমে এল। জোসেফের মা বোনরা কল্পনার ঘরে গেছে। সো যেহেতু নিচে আসবে না সবার সামনে। জোসেফকে দেখেই কামরান সাহেব হাসলেন। বললেন, আজ কিন্তু পাকা কথা হবে। পাত্র আমার বেশ পছন্দ হয়েছে। জোসেফ হেসে বলল, একদম ভয় পাচ্ছি না। কাউসার দেওয়ান বলল, এই বিয়েতে মন খুলে আত্মীয় স্বজনদের দাওয়াত করতে পারব। কাবিরের বিয়েতে? সাথে সাথে সবার দৃষ্টি ঘুরে গেল কাবিরের দিকে। কাবির গম্ভীর মুখে হাসির রেখা টেনে বলল, জোসেফ, আগে খাওয়া দাওয়া তারপর কথাবার্তা। আঙ্কেল আপনারাও নিন। জোসেফের বাবা বলল, খাচ্ছি। আপনারাও নিন। খেতে খেতে কথাবার্তা এগোলো তাদের। ওদিকে কল্পনার ঘরে জোসেফের মা বোন কল্পনাকে ঘিরে বসেছে। লুবনা বেগম বললেন, ওর মা যখন মারা গেল তখন ও খুব ছোট। বড়দাও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। তখন থেকেই ও আমার কাছে মানুষ হয়েছে। আমি পেটে ধরিনি, কিন্তু ওরা আমারই বাচ্চা কাচ্চা। কল্পনার প্রশংসায় ভাসছেন তিনি। জোসেফের মা জাহানারা বেগম মাথা দুলিয়ে বললেন, জোসেফের মুখে শুনেছি। লুবনা বেগম অবাক হয়ে বললেন, ছেলে আপনাদের সব বলেছে? জি বলেছে। কল্পনার কথা তো আরও আগে থেকেই বলেছে। ওর মিশন শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। কল্পনা চুপচাপ বসে আছে। জোসেফের বোন জেসি কল্পনাকে বলল, আপনি কম কথা বলেন নাকি? আমরা সবাই কিন্তু বেশি কথা বলি। লুবনা বেগম বলল, না না, কথা বলে এখন লজ্জা পাচ্ছে। জাহানারা বেগম বলল, এটা স্বাভাবিক। কল্পনার হাতে উনি একটা আংটি পরিয়ে দিলেন নিশান হিসেবে। আগদের দিন তারিখ ঠিক করার দায়িত্ব পুরুষদের উপর বর্তাল। জোসেফের সাথে কল্পনার কথাবার্তা হয়নি। কেননা কামরান দেওয়ান, কাউসার দেওয়ান বিয়ের আগে এসব কথাবার্তা পছন্দ করেন না। তাছাড়া কল্পনা বলবেই বাকি, পাত্র অপছন্দ হওয়ার সুযোগ নেই। তবে কল্পনার ঘরের সামনে এসে মা বোনের পাশে কল্পনাকে দেখেছিল জোসেফ। দেখতে ভালো লাগছিল। এতটাই ভালো যে মন প্রাণ জুড়িয়ে গিয়েছে তার।
এই মেয়েটা তার বাড়িতে ঘুরঘুর করছে দেখার আগ অবধি তার স্বস্তি নেই। তবে হ্যাঁ, তাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছে। ক্ষেত্রবিশেষে কল্পনার সাথে ফোনে কথা বলা যাবে। অবশ্য ফোন নাম্বার নেয়ার বদবুদ্ধিটা জোসেফের মাথায় এসেছে। কল্পনার নাম্বার জোগাড় করা যদিও তার বা হাতের খেল, তবুও সে কাবিরের অনুমতি নিয়েই নাম্বারটা নিয়েছে। কাবির এমন অস্বস্তিতে পড়ে গিয়েছিল যে নাম্বারটা না দিয়ে উপায় ছিল না। খারাপ হয়নি বিষয়টা। তার বাপ জেঠাদের সব কথা তো আর মানবে না সবাই। বিয়ের আগে দুজন দুজনকে চেনা জানাটা ভীষণ জরুরি। সংসার তো দুজনকেই করতে হয়, বাকিরা শুধু মতামত জানায়। ধরো আর ছাড়ো। ডিকে নেক্সা ফার্মাসিউটিক্যালসে পূর্ণোদ্যমে কাজ চলছে। কল্পনার বিয়ে সংক্রান্ত ঝামেলা আর অন্যান্য ব্যবসার কাজে ব্যস্ত থাকায় কাবির কয়েকদিন ল্যাব ও কারখানা ভিজিট করতে পারেনি। তবে এই কদিনে কোম্পানির কাজ অনেকটাই এগিয়েছে। ল্যাব সেটআপের কাজ প্রায় শেষের পথে। উন্নত টেকনোলজির এনালাইসিস ও রিসার্চের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইনস্টল করা হয়েছে। গবেষক এবং বিশেষজ্ঞদের একটি দক্ষ টিম গঠন করা হয়েছে নতুন ওষুধের ফর্মুলেশন নিয়ে কাজ করার জন্য। সেই টিমের মধ্যে কাশেদ আর কাদিনও রয়েছে। লাইসেন্স ও সরকারি অনুমোদনের বিষয়গুলোও প্রায় চূড়ান্ত। এইসব কাজ ইথিকা সামলেছে। কাবির উপস্থিত না থাকলেও পুরো প্রকল্প তার নির্দেশনা অনুযায়ী এগিয়ে চলছে। কিন্তু এত কিছুর পরও তার অভাব টের পাওয়া যাচ্ছে। কারণ ডিকে নেক্সা ফার্মাসিউটিক্যালস এর আসল চালিকা শক্তি যে সে নিজেই। অ্যাকাউন্টস ও ফিনান্স ম্যানেজার হিসেবে তার দায়িত্বের শেষ নেই সেখানে। তবুও ল্যাব আর কারখানা ভিজিট করে ভালো লাগছে, এটা দেখে ইথিকার স্টাফরা ভালোই কাজ করছে। যেহেতু খানদের কাছে 40% শেয়ার বিক্রি করেছে দেওয়ানরা, সেহেতু ইথিকা কোম্পানিতে সিইও ছাড়াও অন্যান্য দায়িত্ব নিয়েছে। ফার্মাসিউটিক্যাল লিগ্যাল অ্যাডভাইজর ও রিক্রুটমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। পরে রিক্রুটমেন্ট ম্যানেজার হায়ার করবে। আজকের মধ্যেই 75 জন কর্মীকে সে হায়ার করেছে। কাবিরের অফিসে সব ফাইল সে পাঠিয়েছে। কাবির অফিসে এসে নিজের আসনে বসে একে একে সব ফাইল খুলে এমপ্লয়িদের ডাটাগুলো দেখতে লাগলো। ইথিকা সব যোগ্য মানুষকে চাকরি দিয়েছে। কোম্পানির সমস্ত কাজ সে মনোযোগ দিয়ে করছে 40% শেয়ার থাকা সত্ত্বেও। সংসারটা যদি এভাবে মনোযোগ দিয়ে করত, তার শেয়ার তো 100-এ 100। কাবির ফাইলগুলো একবার ভালো করে যাচাই করে নিল। তারপর বিশেষ সুইচটি চাপল। সংকেত পাঠানোর সঙ্গে সঙ্গেই দরজার স্বয়ংক্রিয় লক খুলে গেল একটা না বিপ শব্দে। মুহূর্তের মধ্যে দরজার ওপাশ থেকে একজন ভেতরে প্রবেশ করল। ইয়েস স্যার, কাবির বলল। আঞ্জিল খানমকে ডেকে পাঠান। ওকে স্যার। কিছুক্ষণের মধ্যে সুমন ফিরে এল। মাথা নিচু রেখে বলল, ম্যাম বলছেন আপনাকে উনার অফিসে যেতে। কাবিরের কপাল কুঁচকে গেল। শি ইজ আন্ডার মাই কমান্ড। সরি স্যার। উনি বললেন তিনি আপনার অফিসে আসবেন না। কাবির হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। সোজা গিয়ে থামল ইথিকার অফিসের সামনে। চকচকে নেমপ্লেটের ওপর চোখ পড়তেই বড় হরফে লেখা, অ্যাঞ্জেল খানম, সিইও অ্যাডভাইজার রিক্রুটমেন্ট ম্যানেজার। তবে কাবিরের দৃষ্টি আটকে গেল একদম নিচের দিকে। ছোট্ট লাল হরফে লেখা শব্দগুলো, যা সাধারণত সবার চোখে পড়বে না। অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, অনলি অথরাইজড পার্সোনেল অ্যালাউড। কাবির নক করল। ভেতর থেকে আওয়াজ এল, প্লিজ কাম। কাবির ভেতরে প্রবেশ করল। প্যান্ট স্যুট পরা ইথিকা, পরিপাটি চুল, ক্লাসিক পানিটেল করে বাঁধা চুল। ইথিকা সামনের জনের সাথে কথা বলা শেষ করে কাবিরের দিকে তাকালো। লোকটা চলে যেতেই কাবিরকে চেয়ার দেখিয়ে বলল, প্লিজ বসুন। কাবির বসল না। বলল, কাদিনের রেফারেন্সে দুটো ছেলে এসেছিল, তাদের চাকরি হয়নি কেন? ইথিকা সোজাসাপটা জবাব, দে ওয়ার আনফিট ফর দ্য পজিশন। আই উইল নট লেট দি আনকোয়ালিফাইড ওয়ার্ক আন্ডার মি। কাবির টেবিলে হাতের ভর রাখল শব্দ করে। ইথিকা চোখ তুলে তাকালো। তাদের জায়গায় যাদের নেওয়া হয়েছে তারা আশিস খানের রেফারেন্স এসেছিল। ইথিকা তার চোখের দিকে তাকিয়ে বলল, দে ওয়ার কোয়ালিফাইড, দ্যাট ইজ ওয়াই আই গেভ দেম দি অ্যাপয়েন্টমেন্ট লেটার। কাবির বলল, আমি চারজনেরই সিভি দেখেছি, আর স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে পলিটিক্স চলছে। আমি ওদের ডেকে পাঠিয়েছি। ওদের চাকরি আমি দেব। আমি আপনাকে ওয়ার্ন করছি, ইচ্ছেমতে কাজ করবেন না এখানে। এখানে মানুষের বাঁচা মরার ঔষধ তৈরি হবে। সৎ থাকুন, নয়তো আসন ছাড়ুন। ইথিকা বলল, আর কোনে অভিযোগ? কাবির বলল, বাকি সব কাজ ঠিকঠাক ঠিকঠাক ভাবে করতেই হবে। এই শেয়ারের জন্যই তো আমার সংসার হয়নি। কাবির আর কথা না বাড়িয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। ইথিকা ঠান্ডা স্বরে বলল, কিছুক্ষণের মধ্যে একটা পেপার যাবে, সাইন করে দেবেন। কাবির কোন উত্তর না দিয়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর সত্যিই কয়েকটি পেপার তার ডেস্কে এসে পৌঁছালো। একটি প্রিন্ট করা সাদা কাগজ চোখে পড়ল। পেপারের শীর্ষে আদালতের অফিসিয়াল সিল, নিচে আইনের ধারা নম্বর উল্লেখ আছে। আইনি ভাষায় বিবাহ বিচ্ছেদের শর্তাবলী বিস্তারিতভাবে লেখা। সবগুলো মনোযোগ দিয়ে পড়া শেষ হতে না হতেই সুমন এসে বলল, স্যার, একটা মহিলা এসেছেন, আপনার সাথে দেখা করতে চাইছে।
এত করে বলছি কিন্তু শুনছেন না। কাবির পেপারগুলো সরিয়ে বলল, আসতে দাও। মহিলাটি ভেতরে ঢুকে এল। কাবির চোখ তুলে তাকানো মাত্রই থমকে গেল। তুমি? অনেক দিন পর নাজিফাকে দেখল কাবির। নাজিফা মাজহাবের স্ত্রী। সংসার জীবনের মাত্র 2 বছরেই স্বামীকে হারিয়েছে। এমনকি মাজহাবের লাশটাও পাওয়া যায়নি। নাজিফা ক্লান্ত বিধ্বস্ত। গায়ে পুরনো জীর্ণ একটা বোরকা, তবু তার সৌন্দর্য মলিন হয়নি। শ্যামলা মুখে অনন্ত বিষাদ। মনে হচ্ছে শত জনমের দুঃখ সেখানে চেপে বসে আছে। কাবির তাকে চুপচাপ বসিয়ে নাশতার ব্যবস্থা করল। সে ক্ষুধার্ত ছিল, অনেকটা সময় কিছু খায়নি হয়তো। লজ্জার বালাই না রেখেই পরপর সবগুলো নাশতা খেয়ে নিল। কাবির চুপচাপ তাকিয়ে থাকলো তার দিকে। তার মনে প্রশ্ন ঢেউ খেলছে। এখানে কিভাবে এসেছে নাজিফা? এতদিন কোথায় ছিল? এখানে সে আছে, তার খোঁজ কিভাবে পেল? কে দিল? খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কাবির মৃদু গলায় বলল, তুমি ঠিক আছো? মনে হচ্ছে তোমার বিশ্রামের প্রয়োজন। নাজিফা সোজা বলল, আমার একটা চাকরি দরকার ভাইয়া। কাবির অবাক হয়ে প্রশ্ন করল, চাকরি? জি, বাড়িতে আর জায়গা হচ্ছে না। ভাইয়ের বউরা আমাকে সংসারে রাখতে চায় না। তাই আমার একটা চাকরি প্রয়োজন, যাতে নিজে আলাদা থাকতে পারি। মাজহাবের নিখোঁজ হওয়ার পর আমি ওর বাবার বাড়িতে গিয়ে উঠেছিলাম, কিন্তু সেখানেও থাকতে পারলাম না। তার মা বোনরা আমার জীবনটা অসহনীয় করে তুলেছিল। এসির ভেতরেও কাবির ঘামছে। নাজিফা কি এখনো জানে না মাজহাব আর নেই? খানদের বলি হয়ে গেছে সে। কিন্তু সে এখানে কিসের চাকরি দেবে নাজিফাকে? এখানে সবাইকে চাকরি দিলে ইথিকার সামনে তার মান থাকবে না। নাজিফার শিক্ষাগত যোগ্যতা অত বেশি নেই। সে মাজহাবের মুখে শুনেছে তাকে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষাটাও দিতে দেয়নি মাজহাবের মা। বাড়ির বউয়ের বিয়ের পর আবার কিসের লেখাপড়া? কাবির জানতে চাইল, মাজহাবের খোঁজ করনি তুমি? নাজিফা ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে বলল, করতে ইচ্ছে করে না ভাইয়া। কাবির অবাক হল, কেন? নাজিফা শুকনো হাসল, ওর জন্যই তো আজকে আমাকে এই পথে এসে বসতে হয়েছে। কাবিরের কৌতূহল আরও বেড়ে গেল। কিভাবে? নাজিফা একটু সংকোচ করল, কিন্তু কাবিরের তীক্ষ্ণ দৃষ্টি আর চাপা জোড়াজুড়িতে শেষমেশ বলল, ওর সঙ্গে একটা মেয়ের সম্পর্ক ছিল। কোনো এক শিল্পপতির ভাগ্নি। টিভিতে বিজ্ঞাপন করত, অনেক নাচের অনুষ্ঠানেও দেখা যেত। তবে মডেল হিসেবেই বেশি পরিচিত ছিল। শুনেছি তার মা নৃত্যশিল্পী। বাবা মনে হয় মেয়র শাহাদাত খানের কোনো আত্মীয়। বড় ব্যবসায়ী। এমনকি তার একটা ভাইও নাকি পুলিশ অফিসার। কাবির চুপচাপ সব শুনছে। কি বলবে সে? কি বলার আছে তার? নাজিফা একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মতো প্রভাবশালী মেয়েকে আমি কিভাবে জব্দ করব বলুন? সাহসী হয়নি তার সঙ্গে দেখা করার। কিন্তু আমার মনে হয় ওরাই জানে মাজহাব কোথায়। হয়তো মেয়েটার সঙ্গেই থাকে। কাবির সঙ্গে সঙ্গে বলে উঠল, না, ভুল। নাজিফা হতভম্ব হয়ে তাকালো। কাবিরের এমন তীব্র প্রত্যুত্তরে সে কিছুটা ভড়কে গেছে। কাবির গ্লাস টেনে নিয়ে এক ঢোক পানি খেল। নাজিফা হকচকিয়ে তাকিয়ে আছে এখনো। কাবির টিস্যু টেনে মুখ মুছে শান্ত স্বরে বলল, মাজহাবের সঙ্গে যে মেয়েটার, মানে যাকে তুমি বলছো, তার নাম আঞ্জিল খানম। ও এই কোম্পানির সিইও। আমার বিজনেস পার্টনার। নাজিফার চোখ বিস্ময় বড় হয়ে গেল। কাবির তার অবাক দৃষ্টি লক্ষ্য করল, তারপর শান্ত গলায় বলল, আমি যা বলছি তাই। আমিন খানের মেয়ে। নাজিফার হয়তো এখন ভয় হচ্ছে, কৌতূহলও হচ্ছে। সে হয়তো ভাবছে মাজহাবের খবর ইথিকা জানে। কিন্তু তা নয়। মাজহাব আর নেই। ওর শেষ চিহ্নটুকুও রাখেনি খানরা। কাবির কিছু একটা ভাবল। তারপর ফোন হাতে নিয়ে কাদিনকে কল দিল। অফিসে আসো, জরুরি কথা আছে। কাদিন বলল, ওকে, আসছি। একটু সময় চুপ থেকে নাজিফা প্রশ্ন করল, উনি কি মাজহাবের খবর জানেন? কাবির বলল, আমি জানি না। তুমি আপাতত আমাদের বাড়িতে যাও। বাকি কথা ওখানে বলবো। আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তুমি ছিলে না। নাজিফা দম নিয়ে বলল, আমি আমার এক দূরসম্পর্কের খালার বাড়িতে ছিলাম। আমাকে একটা চাকরি দিলে খুব উপকার হবে ভাইয়া। কাবির তাকে আশ্বস্ত করে বলল, আমি ভাবব সেটা নিয়ে। আপাতত তুমি বাড়ি যাও, বিশ্রাম নাও। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। দরজা ঠেলে কাদিন ভেতরে ঢুকল। ভেতরে এসে নাজিফাকে দেখে সেও একটু চমকে গেল। আপনি? কাবির বলল, হ্যাঁ, ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। নিশ্চিত হয়ে তবে ফিরবে। কাদিন মাথা দুলিয়ে বলল, আচ্ছা। আসুন। নাজিফা কিছু না বলে কাদিনের সঙ্গে বেরিয়ে গেল। কাবির চেয়ার থেকে উঠে ডিভোর্স পেপারটা হাতে তুলে নিল। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকল। তারপর ফোন হাতে তুলে আমিন খানকে কল দিল। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিসিভ করল আমিন খান। বলো জামাই, কোনো সমস্যা? কাবির সরাসরি প্রশ্ন করল, মেয়েকে চাপ দিচ্ছেন ডিভোর্সের জন্য? আমিন খান হালকা হেসে বলল, চাপ না দিলে ডিভোর্সটা হবে? ও তো চাইছে না তোমাকে ডিভোর্স দিতে।
শর্ত অনুযায়ী তুমি আমাদের সঙ্গে সব চুক্তি বাতিল করবে না যদি ডিভোর্সটা হয়। চুক্তি কিছুতেই বাতিল করা যাবে না। তাই ইথিকাকে কোম্পানিটাই বেছে নিতে হলো। ব্যবসা তো আর আবেগ দিয়ে চলে না দেওয়ান। কাবির কণ্ঠস্বর শক্ত শোনালো। ও নিজে বেছে নিয়েছে, নাকি আপনারা তাকে বাধ্য করেছেন? আমিন খানের কণ্ঠ আরও মসৃণ শোনালো। হ্যাঁ, বাধ্য করেছি। কারণ শর্ত তো তোমরাই দিয়েছিলে। বিবাহবিচ্ছেদ হলে চুক্তিগুলো অটুট থাকবে। শর্ত তুলে নাও, সব ঠিক হয়ে যাবে। যদি ইথিকাকে তোমার কাছে রাখতে চাও তাহলে সিদ্ধান্ত তোমার দেওয়ান। কাবির ঠোঁট চেপে ধরল শক্ত করে। তারপর কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। কেন সবসময় তাকেই আগোবাড়িয়ে সবটা সামাল দিতে হবে? সম্পর্কের দায় দুজনের। এমন তো নয় যে ওকে ছাড়া তার চলবে না। দিব্যি চলে যাবে, বরং আরও ভালোই যাবে। স্বস্তির সঙ্গে বাঁচবে সে। এটাই তো চেয়েছিল সে, চিরকালের মতো খানদের প্রভাব থেকে মুক্তি। তাহলে তার অস্থির হওয়ার মানেটা কি? নিজ থেকেই সে এই বিবাহবিচ্ছেদ কিছুতেই আটকাবে না, মরে গেলেও না। সে আঞ্জিলকে একটা সুযোগ দিয়েছে। আঞ্জিল যদি হালকা মনে সেই সুযোগ ফেলে দেয়, নিজের পরিবারের সঙ্গে জেদ দেখিয়ে সুযোগটা নষ্ট করে, তবে তার কিছু করার নেই। লুবনা বেগমের ফোন থেকে ইথিকার ফোনে কল এসেছে। ইথিকা একবারও রিসিভ করেনি। লুবনা বেগম শেষবারের মতো ইথিকার সাথে কথা বলতে চায়। কল্পনা শেষমেশ বিরক্ত হয়ে বলল, বাদ দাও না, ওরকম ছেলের বউ দিয়ে তুমি করবেটা কি? এর চেয়ে ভালো ডিভোর্সটা হয়ে যাক। ভাইয়ের জন্য এর চেয়ে ভালো মেয়ে দেখব আমরা। বড় ভাইয়ের পাশে ওই মেয়েকে মানায়? লুবনা বেগম চুপ করে গেলেন। কল্পনার সব কথা সত্যি। কাবিরের সাথে ইথিকার কোনো দিক দিয়ে যায় না। তিনি নিজেই চাননি ইথিকা এখানে থাকুক, কাবিরের সাথে সংসার করুক। তিনি সুযোগ দেয়ার কথা কোনোদিন ভাবেননি। ভেবেছিলেন যদি কোনোদিন ডিভোর্সের সুযোগ আসে তাহলে তিনি বিনা বাক্যে রাজি হয়ে যাবেন সেই সিদ্ধান্তে। কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে। মেয়েটা যখন ওইদিন কাবিরের কাছে থেকে যাওয়ার জন্য তার ভাইয়ের বিরুদ্ধে গেল তখন তার চোখ মুখে একটা ভয় দেখা গিয়েছিল। সে হয়তো একটুও পাল্টায়নি, কিন্তু সে কাবিরের সাথে থাকতে চায়। অবশ্য তখনও উনি তা মানতে চাননি। মনে হচ্ছিল মেয়েটি নাটক করছে। কিন্তু কাবির ঠিকই তাকে সুযোগ দিয়েছে সবার বিরুদ্ধে গিয়ে। কিন্তু এখন যা করছে তা কি সে ঠিক করছে? যে মেয়েটি থেকে যাওয়ার জন্য এত কাকুতি মিনতি করল, সে হুট করে এত শক্তপোক্ত সিদ্ধান্ত নিল কিভাবে? কাবিরকে পেপার পাঠিয়ে দিয়েছে। ভাগ্যিস রাগের মাথায় কাবির কোনো স্বাক্ষর দেয়নি এখন অবধি। মেয়েটার সাথে কথা বলতে পারলে ভালো হতো। তার শেষ সিদ্ধান্ত কি এটাই? নাকি সে বাধ্য হয়ে এমনটা করছে? নাজিফাকে নিয়ে কিরণ। নাজিফা কল্পনার একটা সেলোয়ার কামিজ পরেছে। লুবনা বেগম তাকে দরজার সামনে দাঁড়াতে দেখে ঠোঁটে মেকি হাসি টানলেন। এসো মা। নাজিফা ঘরে প্রবেশ করল। জলপাই রঙের কামিজটা তার গায়ে দারুণ মানিয়েছে। ভালো করে ওড়না দিয়েছে সে মাথায়। অবশ্য সে ভালো পরিবারের মেয়ে। তার বাবা একজন সৎ স্কুল মাস্টার ছিল। মা বাবা মারা যাওয়ার পর তার বিয়ে হয়েছিল। কিন্তু সংসারটা ঠেকেনি। কি মায়াবী চেহারা। আচ্ছা, যারা সংসারী হতে চায় তাদের সংসার হয় না কেন? অথচ যে সংসারী হতে চায় না সে না চাইতে কত সুন্দর একটা সংসার পেয়ে যায়। কিন্তু মূল্য দিতে জানে না। তোমার কোনো অসুবিধা হচ্ছে এখানে? নাজিফা উত্তর দিল, না আন্টি, ঠিক আছি। কাবির ভাইয়া কবে আসবে? আসলে বাড়ি। লুবনা বেগম বললেন, আরেহ থাকো না কিছুদিন। মনে করো বেড়াতে এসেছো। মাঝহাবের বাড়ি ছিল এটা। ও দিনরাত এখানে এসে পড়ে থাকত। বিয়ের কয়েক বছর আগে থেকে আসা যাওয়া কমিয়ে দিয়েছিল। কিন্তু যখন আসতো তখন একেবারে বাড়িটা মাতিয়ে তুলত। নাজিফা মাথা নিচু করে বসে রইল। কিরণ বলল, ভাবি আপনি যাবেন না প্লিজ? থাকুন আমাদের সাথে। দরকার পড়লে আপনার ভাইয়ের সাথে মা কথা বলবে। নাজিফা হ্যাঁ না কিছু বলল না। সে একটা চাকরির খোঁজে বেরিয়েছে। তাকে এখানে পড়ে থাকলে তো হবে না। কল্পনা তখনও ফোন দিয়ে যাচ্ছিল। শেষমেশ ইথিকা রিসিভ করল। গলা ভাঙা শোনালো, হ্যালো। লুবনা বেগমের দিকে ফোন বাড়িয়ে দিল কল্পনা। তিনি ফোনটা নিয়ে কানের সাথে লাগিয়ে বললেন, হ্যালো, আমি কাবিরের মা বলছি। ইথিকা একটু থমকালো। খানিকক্ষণ পর বলল, জি বলুন। তুমি একবার এই বাড়িতে আসবে মা? ইথিকা এবার চুপ করে গেল। লুবনা বেগম বললেন, আমি তোমার সামনাসামনি দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাই। ইথিকা মৃদুস্বরে বলল, কি জানতে চাইবেন আমি জানি। লুবনা বেগম বললেন, জানলে উত্তরটাও দিয়ে দাও। ইথিকা তাড়া দিয়ে বলল, রাখছি মা। লুবনা বেগম সাথে সাথে বললেন, না না, আমি শুনতে চাই। বলো আমাকে। তোমাকে তোমার বাপ ভাই ভয় দেখিয়েছে? ধমকেছে, বকেছে? ইথিকা বলল, আমি কি বাচ্চা মেয়ে যে এসবে ভয় পাবো? তাহলে? আপনার ছেলে যা চাইছে তাই হচ্ছে। উনি শর্ত দিয়েছিলেন ডিভোর্স না হলে চুক্তি বাতিল করবেন। এই মুহূর্তে চুক্তি বাতিল করলে কোটি টাকার লস হবে আমাদের।
এত বছর ধরে যে জমিজমার মীমাংসা হতে যাচ্ছিল সব ভেস্তে যাবে। শুধুমাত্র একটা অনিশ্চিত দাম্পত্য জীবনের জন্য আমার ড্যাড আর ভাইয়ারা কেন এত লস মানবে? যেখানে আমাকে সারাক্ষণ শুনতে হয় আমি দেওয়ানি বউ হওয়ার যোগ্য নয়। আমি রাখছি মা, লুবনা বেগম বলে উঠলেন। বৌমা শোনো শোনো, দুজনেই এমন করলে কি করে চলবে? তোমরা বসো, তারপর আলোচনা করো। এমন করো না। একটা সংসার বাঁধতে অনেক কষ্ট হয়, ঝড়ঝাপটা আসে, কিন্তু ভাঙতে সেকেন্ডের ব্যাপার। তুমি একটিবার ভাবো। কাবির রাগের মাথায় সিদ্ধান্তটা নিয়েছিল, শর্ত দিয়েছিল, কিন্তু সে তো চায় না তুমি চলে যাও। ইথিকা নীরব হয়ে গেল, হয়তো শেষ কথাটা শুনে। কাবিরও তখনই লুবনা বেগমের ঘরে প্রবেশ করেছে। নাজিফা তাকে দেখামাত্রই কিরণ আর কল্পনার সাথে বেরিয়ে গেল ঘর থেকে। লুবনা বেগম কাবিরকে দেখামাত্র বলল, কাবির শোন না বাবা। ইথিকা ফোনটা শক্ত করে ধরে রাখল, হাতটা হয়তো কাঁপছে, কণ্ঠস্বরও। আমি রাখছি। ফোনের ভলিউম বেশি হওয়ায় কথাটা কাবির শুনতে পেল। সে সাথে সাথে বজ্রকণ্ঠে বলল, মা তাকে বলে দাও কেউ যদি শুদ্ধ হয়ে ফিরে আসতে চায় তাহলে সব শর্ত তুলে নেওয়া হবে। আর হ্যাঁ, ফিরে আসতে চাইলে আজই যেন ফিরে আসে, নয়তো রাস্তা বন্ধ করার দায়িত্ব আমি নেব। খান বাড়ি থেকে দেওয়ান বাড়ির দূরত্ব বেশি নয়। কথাটা নিশ্চয়ই সে শুনতে পেয়েছে। কথাটা বলেই কাবির বেরিয়ে গেল। লুবনা বেগম ইথিকাকে বলল, বৌমা শুনেছ? শুনেছ কি বলল? ইথিকা কম্পিত গলায় বলল, আমি শুদ্ধতা কি সেটা জানি না। যদি আবারও ভুল করি? না জেনে ভুল করলে সেটা দোষ নয়, জেনে ভুল করলে সেটাই দোষের। জেনে শুনে তুমি আর কোনো ভুল করবে না সেটা আমার দৃঢ় বিশ্বাস। ফিরে এসো মা। এমন স্বামী সংসার সবার কপালে জোটে না। রাত 11টার ঘরে ঘড়ির কাঁটা। রাতের খাওয়া দাওয়া শেষ। লুবনা বেগমের চিন্তিত, মেয়েটা সত্যি এল না? কাবির এবার সত্যি সত্যি কাল সকালে সাইন করে দেবে পেপারে? শেষমেশ শেষ রক্ষা হলো না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই যখন ঘুমোতে চলে গেল তখনও লুবনা বেগম বসার ঘরে ঝিনুক আর লায়লার সাথে বসে গল্পগুজব করছে। লায়লা বলল, আপনার ফুতের বউ আর আইতো না ভাবিজান। ওই মাইয়ার সাথে আমাগো বাবুর যায় না মুটেই। কত্ত ভালা পোলা আপনার, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ভাত খায় না। সেই ব্যাটার লগে ওই ব্যাটির যায়। মাথায় কাপড় দিব থাক, হাত কাটা কাপড় চোপড় পরে, শাড়ি পরেও নাভি দেখাইয়া হাঁটে। লজ্জা শর্মের বালাই নাই। লুবনা বেগম চিন্তা ঝেড়ে ঝিনুককে বললেন, ঝিনু নাজিফা ঘুমিয়েছে? ঝিনুক বলল, হ্যাঁ ছোট মা কল্প আপাদের ঘরে শুইছে। লুবনা বেগম বিলাপ করে বললেন, এজন্যই বলে মেয়েদের সুন্দরী হওয়ার আগে কপাল সুন্দর হতে হয়। কত্ত সুন্দর মেয়ে, অল্প বয়সে বিধবা হয়ে গেল। লায়লা আরও কিছু জানার উৎসাহ দেখাচ্ছিল। তখনই কলিং বেল বাজল। লুবনা বেগম আচমকা দৌড় দিয়ে দরজা খুললেন। যা ভেবেছেন তাই। ইথিকা তার হাতে জুতো জোড়া। একটা জুতোর ফিতা ছিঁড়ে গেছে, হয়তো দৌড়ার কারণে। পায়ে কাদা, গায়ে একটা ঢিলেঢালা কর্ডসেট। ওড়না নেই, চুলগুলো খোলা, শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে লুবনা বেগমকে বলল, ভেতরে যাই? আসো। এ কি অবস্থা? ইথিকা বাড়ির ভেতরে ঢুকে দ্রুত উপরে চলে যেতে যেতে বলল, পালিয়ে এসেছি। লুবনা বেগম উনার ঘরে নিয়ে গেলেন ইথিকাকে। ইথিকা ওয়াশরুমে ঢুকে পা ধুয়ে বলল, ঘরে যাই? লুবনা বেগম বললেন, বেকুব মেয়ে, এভাবে গেলে কাবির কি ভাববে? কিভাবে যাব? লুবনা বেগম ঝিনুককে ডেকে আনলেন। কি কি যেন বুঝিয়ে বললেন ঝিনুককে। ঝিনুক মাথা দুলিয়ে উনার চাবিটা নিয়ে আলমারি খুলে একটা লাল রঙের শাড়ি বের করল। তারপর লুবনা বেগমের কথামতো ইথিকাকে পরিয়ে দিল। ইথিকা বলল, আমাকে যদি ঢঙি ডাকে? লুবনা বেগম না চাইতেও হেসে ফেললেন। ওসব সহ্য করতে হয় বুঝলে? ইথিকা প্রতিবাদ করে বলল, মোটেও না, কাবির খুব বাজেভাবে ব্যঙ্গ করে আমাকে। লুবনা বেগম আবারও হাসলেন, বললেন, আজ করবে না? তোমাকে যা মিষ্টি লাগছে, একটুও ব্যঙ্গ করবে না, তাই না রে ঝিনু? ঝিনুক হেসে মাথা দোলাল। লুবনা বেগম তার মাথার উপর ঘোমটা টেনে দিয়ে বললেন, এবার যাও। ইথিকা ঘোমটাটা চেপে ধরে কাবিরের ঘরে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কুলকুল করে ঘামতে লাগল। তারপর কাপা হাতে দরজায় ঠোকা দিল। কাবিরের সারা শব্দ নেই। ঘর অন্ধকার, হয়তো ঘুমিয়ে পড়েছে। ইথিকার এবার রাগ লাগছে, রাগে চোখ দুটো জ্বলছে। সে এড়িয়ে চলা কিংবা তাকে পাত্তা না দেয়ার ব্যাপারগুলো নিতে পারে না সহজে। সে জোরে দরজা ধাক্কাল। কাবির সাড়া দিল, আসছি। ইথিকা বিড়বিড়িয়ে বলল, আসতে হবে না। ঘুমান নাক ডেকে। কাবির ঘুমের আলসেমাখা চোখ নিয়ে দরজা খুলল। ইথিকা চমকে তাকাতেই মাথার ঘোমটা পড়ে গেল সাথে সাথে। কাবির ঘুরে চলে যাচ্ছিল, থমকে গিয়ে আবার ফিরে তাকালো। তার চোখ কি সত্যি দেখছে নাকি আবছা অন্ধকারে ভুলভাল কিছু দেখছে? সে চোখ দুটো পিটপিট করে কপালটা আরো বেশি করে কুঁচকে তাকালো ইথিকার দিকে। ইথিকা জল ভরা চোখে তাকিয়ে আছে।
সে রাগে ফুঁসছে এই ভেবে তাকে কি মঞ্জুলিকার মতো দেখতে লাগছে? নইলে এভাবে দেখার কি আছে? নাকি কয়েকদিন বউ ছিল না বলে ভুলে গেছে বউয়ের চেহারা কিরকম? কাবির পরীক্ষা করার জন্য দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল, ইথিকা তার বুক বরাবর ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর দরজার খিল দিয়ে পিঠ দিয়ে দরজা চেপে দাঁড়ালো। কাবির বলল, তুমি? ইথিকা এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে অন্ধকারে তার মুখ বরাবর তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ইয়েস, কল্পনার বিয়ে খেতে এসেছি। বিয়ে খেয়ে চলে যাব। তো গায়ে পড়ছো কেন? ডিভোর্স পেপার দিয়েছিলে আজ, ভুলে গেছো? ডিভোর্স পেপারের কোথায় লেখা আছে ডিভোর্সের আগে গায়ে পড়া যাবে না? কাবির তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে ঘরের আলো জ্বালিয়ে দিল। ইথিকার চোখ থেকে এখনই রক্ত পড়বে এরূপ অবস্থা। রাগে রক্তজল জমে উঠেছে চোখে। তবুও চোখ দুটোতে কি ভীষণ অসহায়ত্ব, যেন তার চাইতে অবলা নারী আর দুটো নেই পৃথিবীতে। কাবির সইতে না পেরে আলো নিভিয়ে দিল। ইথিকা আগের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। তার নড়চড় না দেখে কাবির আবারও আলো জ্বালিয়ে দিল। সাথে সাথে চোখে পড়ল ইথিকার গাল ভিজে যাচ্ছে, অথচ সে স্থির দাঁড়িয়ে। কাবির চোখ সরিয়ে আলো নিভিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল ইথিকাকে পিঠ করে। আশ্চর্য, সে কি এমন বলেছে যার জন্য কাঁদতে হবে? ইথিকা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওভাবে। কাবিরের নড়াচড়া না দেখে সে এবার গটগট পায়ে হেঁটে দরজার কাছে চলে যাচ্ছিল। কাবির তার শাড়ির আঁচল খপ করে ধরে ফেলে বলল, কল্পর বিয়ের জন্য এলে আঁচল ছাড়িয়ে নিয়ে চলে যাও, তা না হলে আঁচলটা হাতে প্যাঁচ খাবে আরো। ইথিকা যাবে না তাই ঠাই দাঁড়িয়ে রইল। শাড়ির আঁচল কাবিরের হাতে প্যাঁচ